নমস্কার, CNN24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। একাদশ ভাষা শহীদকে বাংলাদেশি বলে কুমন্তব্যের তীব্র প্রতিক্রিয়া মন্ত্রী কৌশিক রায়ের। শিলচর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্প 2.0 এর মাধ্যমে 6,270 জন ছাত্রীকে চেক বিতরণ সম্পন্ন। ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর কাম্প্রাইয়ের বিরুদ্ধে মামলা করল বরাকের আওয়াজ সংগঠন। সরকারের কাছে অবিলম্বে ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবি জানালো বিডিএফ। আমরাঘাট MK দে কলেজে নিযুক্ত ময়না প্রকল্পে চেক বিতরণ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এবারে সংবাদ বিস্তারিত। একাদশ ভাষা শহীদকে বাংলাদেশি বলে কুমন্তব্য করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার লক্ষ্মীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, এ ধরনের মন্তব্য নিন্দনীয়, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। এ ধরনের মন্তব্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নষ্ট যারা করছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মুক্তেশ্বর ক্যাম্পাইয়ে এখানে মন্তব্য করছেন যে যারা ভাষা আন্দোলন করছে তারা বহিরাগত বিদেশি। ওনার মন্তব্য নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য, এবং আমি মনে করি এইরকম মন্তব্য যারা করেছেন তারা মোটেই কোনো অবস্থাতে সেটা মানে নিন্দনীয় ছাড়া অন্য কিছু নেই। আর এরকম বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট করার যারা প্রয়াস করে, সরকার যাতে তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করবে। ডিমান্ড যিকোনো মানুহে যিকোনো কৰিব পাৰে, কিন্তু ডিমান্ড কৰা এটা বেলেগ বস্তু আৰু কুৰুচিপুৰ মন্তব্য কৰা বেলেগ এটা বস্তু। এনেকৈ কোনো মানুহক, কোনো সমাজক আমি সকলোৱে জানো যে 11 জন শ্বহীদ 19 মে 1961 চনত ভাষাৰ কাৰণে শহীদ হৈছিলে। আৰু এইটোৰ যে ইতিহাস, এই ইতিহাস আজি অকল অসমৰে মানুহ নহয়, ভাৰতৰে নহয়, বিশ্বৰ মানুহে জানে যে ভাষাৰ কাৰণে, নিজৰ মাতৃভাষাৰ কাৰণে, নিজৰ মাতৃভাষাক স্বীকৃতি দিয়াৰ কাৰণে 11 জনে শহীদ হৈছিলে। আৰু এই শহীদক লৈ এনেকুৱা মন্তব্য, মই আকৌ এবাৰ এনেকুৱা মন্তব্যক মই ধিক্কাৰ জনাইছোঁ। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে শিলচর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্প 2.0 এর মাধ্যমে হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করা হয়। সোমবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে 6,270 জন ছাত্রীকে নিযুক্ত ময়না 2.0 চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি সংসদ পরিমল শুক্লবৈদ্য, সংসদ কনাকপুর কায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব সহ কলেজের অধ্যক্ষ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, আধুনিক আসামের দূরদর্শী স্থপতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্প 2.0 এর মাধ্যমে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথা নির্মূল করার লক্ষ্যে আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। এই উল্লেখযোগ্য উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে আজ শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্পের অধীনে চেক বিতরণ করা হয়, যেখানে শিলচরের নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানের 6,270 জন ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করা হবে। সভা সমষ্টিৰ নিযুত ময়না প্ৰকল্পের 2.0 এইটো আজি আৰম্ভণি হৈছে। আৰু আপোনালোক জ্ঞাত যে ইতিপূৰ্বে আৰু এটা 1.0 প্ৰকল্প শেষ হৈছে। শিলচৰ বিধানসভাত 6,000-ৰো বেছি আমাৰ যিসকল ছোৱালী ছাত্ৰ ছাত্ৰী তেওঁলোকক এটা আৰ্থিক অনুদান দিয়া হৈছে। আৰু এই যে অনুদান, এই অনুদান আপোনালোক জ্ঞাত, এই প্ৰকল্পটো অনাৰ আঁৰত যিজন ব্যক্তি, আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, তেওঁ বহুত চিন্তা চৰ্চা কৰি এই প্ৰকল্পটো আনিছে। আৰু আমাৰ ডক্টৰ ৰণোজ পেগু শিক্ষামন্ত্ৰী, তেওঁ বহুত পৰিশ্ৰম কৰি আছে। গোটেইখিনি মিলি আজি 2.0 প্ৰকল্পৰ আৰম্ভণি। এই প্ৰকল্পটোৰ মূল উদ্দেশ্য যে আমি যে ছোৱালীবিলাক
আমি স্কুল কলেজত আমি পঠাওঁ তেতিয়াও দেখা যায় যে এই স্কুলত পঠোৱা হয় কিন্তু ছাত্রীদের এবং যারা অৰ্থনৈতিক অসুবিধা থকাৰ কাৰণে তেওঁলোকে মাজপথত মাজবাটত তেওঁলোকে এই লেখা পঢ়াটো শেষ কৰিব লাগে। এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী তিনিটা স্তৰত যেনেকুৱা হায়াৰ ছেকেণ্ডাৰী কলেজ আৰু পোষ্ট গ্ৰেজুৱেশ্যনৰ কাৰণে তেওঁলোকে টকা পাব 1,000 টকা প্ৰতি মাহ আৰু 1250 প্ৰতি মাহ আৰু 2,500 প্ৰতি মাহ পোষ্ট গ্ৰেজুৱেট সকলো। ইয়াতে দুটা বস্তু যে এটা হ'ল যে বাল্য বিবাহটো ৰোধ হ'ব আৰু এটা হ'ল যে শিক্ষাৰ যে মান এইটো উন্নত হ'ব আৰু আমাৰ ছোৱালীসকলৰ কাৰণে আমি আৰু ভাবিব নালাগে, চিন্তা কৰিব নালাগে যে আমি কেনেকুৱা পঢ়াম। অন্তত এডমিশ্যন ফ্ৰী হৈছে, তাৰ পাছতো টেক্সট বুক ইত্যাদি ফ্ৰী আছে, আপোনালোক জ্ঞাত, মধ্যাহ্ন ভোজন আছে, তাৰ পাছতো অলপ অৰ্থনৈতিক সহায়তা আমি যে যিটো মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নিযুত মইনা প্ৰকল্পৰ মাধ্যমে আহিছে, ইয়াৰ ক্ষেত্ৰত মই ভাবোঁ যে আমাৰ সমাজখন, অসমীয়া সমাজখন শৈক্ষিক দিশত বহুত আগবাঢ়ি যাব আৰু আমাৰ এই গোটেই অসমে সমাজ ব্যবস্থাত আমার নারী শক্তি বহুত প্রগতি লাভ করে। ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে মামলা করল বরাকের আওয়াজ সংগঠন। বরাকের আওয়াজ সংগঠন প্রতিনিধিরা শিলচর সদর থানায় এসে ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে একটি এফআইআর জমা দেন। বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব, সৌমিত্র দত্ত রায় প্রমুখের নেতৃত্বে এই এফআইআর দেওয়া হয়। এখানে অভিযোগ করা হয়েছে, ফেসবুক পোস্টে মুক্তেশ্বর ক্যাম্পরাই 1961 সালের 19 মে শিলচরের স্টেশনে বাংলা ভাষার দাবিতে যে 11 জন শহীদ হয়েছিলেন তাদের বাংলাদেশি বহিরাগত আখ্যা দিয়েছিলেন। এতে বরাক উপত্যকার মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছেন, তাদের আত্ম অভিমানে আঘাত লেগেছে। শহীদদের বিরুদ্ধে এত ধরনের মন্তব্য করে এই ব্যক্তি সমাজে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন, তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। আমরা এই বিষয়েও ধন্যবাদ জানাই যে অসম সাহিত্য সভা গত 10-11 অক্টোবর তারিখে অধিবেশন করেছে এবং এই অধিবেশনে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী মহাশয় যেভাবে কথা দিয়েছিলেন, উনি ওনার কথা রাখার জন্য সরকারের কাছে তদবির করেছিলেন লিখিতভাবে যে শিলচর ভাষাশহীদ স্টেশন, শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষাশহীদ স্টেশন করা হোক। কিন্তু ওনার পত্রের মধ্যে আমার কাছে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমি আশা করব আসাম সাহিত্য সভা এই বিভ্রান্তি শীঘ্রই দূর করবে। বিভ্রান্তিটি হচ্ছে, উনার পত্রে লিখেছেন যে 4টি ভাষায় নামকরণ করার জন্য, প্রথমত অসমিয়া, দ্বিতীয়ত হিন্দি, ইংলিশ, বাংলা, এভাবে 4টি ভাষার উনি ফর্মুলা দিয়েছেন। কিন্তু সরকারি যে নিয়ম বা আইন যেটা রয়েছে তা হচ্ছে 30 স্তরীয় ভাষায় নেম প্লেট হবে। প্রথমে থাকবে আমাদের যেহেতু নন স্পিকিং হিন্দি, নন স্পিকিং স্টেট, অতএব আমাদের উপরে থাকবে বাংলা, রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তারপরে থাকবে হিন্দি, তারপরে ইংলিশ। সেটা হচ্ছে রেলওয়ে মিনিস্ট্রির সার্কুলার এবং অর্ডার রয়েছে এবং আইনও যেটা বলছে 30 স্তরীয় ভাষায় হবে। তাই এই 4 স্তরীয় দিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি দাবি রাখবো যে অসম সাহিত্য সভা শীঘ্রই সেই বিভ্রান্তি দূর করবে। সম্প্রতি ডিমাসা রাইটার্স ফোরাম নামক একটি সংগঠনের সভাপতি জনৈক মুক্তেশ্বর ক্যাম্পরাই আসাম সাহিত্য সভার সভাপতির কাছে শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করার বিপক্ষে যুক্তি দিতে গিয়ে ভাষা শহীদদের বাংলাদেশি এবং বহিরাগত বলে উল্লেখ করেছেন, যা নিয়ে সারা বরাক জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরা বলেন যে ডি নোটিশ, ডিটেনশন, এনআরসি, ডিলিমিটেশনের নামে বিধানসভা আসন কর্তন, চাকরি বাকরি সমস্ত ব্যাপারে বরাক উপত্যকাকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা চলছে। এবার তাদের নতুন সংযোজন ভাষা শহীদদের অপমান। তিনি বলেন, এতে দিশপুর ও স্থানীয় কিছু দালাল যে জড়িত তা স্পষ্ট। প্রদীপ দত্তরায় বলেন যে 1961-তে যারা শহীদ হয়েছিলেন তাদের গড় আয়ু 25 বছর ধরলে এটা পরিষ্কার যে তাদের জন্ম স্বাধীনতার আগে। তখন ভারত অবিভক্ত এবং বাংলাদেশের কোনো অস্তিত্বই ছিল না। তাই যারা এসব বলছেন তাদের ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নেই। তারা এও জানেন না যে 1874-এর আগে এই অঞ্চল বেঙ্গল প্রেসিডেন্সিতে অন্তর্ভুক্ত ছিল, আর এই অঞ্চলে ডিমাসাদের আগমনের অনেক আগে থেকে যে বাঙালিরা বসবাস করছেন এও তাদের অজানা। তাই এইসব ভুইফোড় সংগঠনের কর্তাদের বক্তব্য নিয়ে বেশি মাথা ঘামানো নিষ্প্রয়োজন।
বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা দিসপুরের প্রশাসনের একাংশ এবং বরাক উপত্যকার কিছু দালাল গোষ্ঠী বরাক উপত্যকার ভাষা, সংস্কৃতি, ভাষার সহিত সব কিছু মিলিয়ে একটা গভীর ষড়যন্ত্র করছে। আমরা লক্ষ্য করেছি এই শুরু হয়েছিল বিদেশি বিতরণ দিয়ে, তারপর বাংলাদেশি ডিটেনশন ক্যাম্প, এনআরসি, বেকারদের চাকরি, সব কিছুকে বরাক উপত্যকাকে বঞ্চিত করে যেভাবে এখানে জনগণকে শুষে নেওয়া হচ্ছে এবং সর্বশেষ ভাষা শহীদদের বাংলাদেশি বলার যে জঘন্য সাহস তারা দেখিয়েছে, আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে তার তীব্র প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথমেই শুধু নর্থ কাছার হিল, কার্বি আংলং নয়, গোটা আসামের সমস্ত ভাষাভাষীর মানুষদের কাছে জানিয়ে রাখি কীরকম অবান্তর দাবি করে ভাষা শহীদ স্টেশনের মতো একটা পবিত্র জিনিসকে তারা বাংলাদেশের সঙ্গে চিহ্নিত করলেন। আমি বলতে চাই যে 1961 সনে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল, ঠিক আছে। এবার 1961-তে 11 জন যে শহীদ হয়েছিল, তখন তাদের গড় আয়ু 20 থেকে 25 হবে। তাহলে তাদের জন্ম হয়েছিল 1941 সনে। তো 1941 সনে বাংলাদেশের জন্ম তো হয়েছে 1971-এ। 1971-এর পরে যারা আসামে এসছেন তাদের বাংলাদেশি বলাও যেতে পারে এবং সেই জন্য তাদেরকে ইন্দিরা মুজিব চুক্তিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং সর্বশেষে আসাম সরকারও এই স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয়ত, যে সংগঠন এই চিঠি দিয়েছে সেই সংগঠনের কোনো অস্তিত্ব আছে বলে আমি জানি না। আমার সঙ্গে এনসিএল কার্বি আংলংয়ের নেতাদের সবসময় কথা হচ্ছে এবং তারা বরাক যদি পৃথকীকরণ হয় তখন এনসিএল কার্বি আংলং আমাদের বৃহত্তর বরাকের সঙ্গে থাকবে এবং মণিপুরের জিরিবামও আমাদের সঙ্গে থাকবে। সুতরাং বরাকে বাঙালির সঙ্গে বর্মন কমিউনিটির ডিমাসাদের কোনো বিভেদ সৃষ্টি করার চক্রান্ত বরাকবাসী কোনোদিন মেনে নেবে না এবং কোনোদিন সফল হবে না। আমরাঘাট এনকে দে কলেজে নিয়োগ ময়না প্রকল্পে চেক বিতরণ করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। রাজ্যের সাথে সংহতি রেখে আমরাঘাট এমকে দে কলেজে নিয়োগ ময়না প্রকল্পে চেক বিতরণ করা হয়। সোমবার বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে ছাত্রীদের মধ্যে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষা মিতা দে বলেন, নিয়োগ ময়না প্রকল্প ছাত্রীদের উন্নত পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি অসম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া কলেজের উন্নয়নের জন্য বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম প্রকল্প হল নিয়োগ ময়না। ছাত্রীদের উন্নত পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সরকারের এই বিশেষ পদক্ষেপ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ফণীন্দ্র দে, পালংঘাট মণ্ডল সাধারণ সম্পাদক দীপক রায়, অধ্যাপক ডক্টর হোসেন আহমেদ লস্কর সহ অন্যান্যরা। সরকারের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা ক্লিয়ার বোঝা যায়। সরকার বিশেষ করে এই যোজনাটা হাতে নিয়েছে দুটা কারণ। একটা কারণ হচ্ছে যে গরিব ছেলে মেয়ে যারা আছে, বিশেষ করে মেয়েরা, মেয়েদের পড়াশোনার পথটা কীভাবে সুগম করা যায়, মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করা। আর এই ক্ষেত্রে এই যে মা বাবা যারা আছে, অভিভাবক যারা আছেন, তাদের পক্ষে খরচ চালানো কষ্টকর হয়। তাদের কষ্ট লাঘব করার জন্যে সরকার মেয়েদের দায়িত্ব নিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যারা ছেলেরা আছে ছেলেদের লেখাপড়ার দায়িত্ব মা বাবার, আর মেয়েরা যারা আছে তাদের লেখাপড়ার দায়িত্ব আমার, বলেছেন। এটা বলেছেন এদিন নেই এবং এটা করছেন যে মা বাবার যাতে মেয়েদেরকে পড়াশোনা করাতে মা বাবার যাতে কোনো কষ্ট না হয়। আমরা দেখি প্রায় গ্রামাঞ্চলে প্রায় জায়গাতে আমরা দেখি যে মা বাবা মনে করে ছেলে বড় হয়েছে তাকে পড়াশোনা করতে হবে, মেয়েকে এত পড়াশোনা করার দরকার নেই, এটা মনে করে আমাদের মা বাবা।
আমরাও যখন পড়াশোনা করেছি আমাদের সময় এই ব্যাপারটা আরো বেশি ছিল, যে ভাবতো যে না ছেলেরা পড়াশোনা করবে, মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই। এই যে মা বাবার যে চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে সহায়তা করে যাতে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠায় তার ব্যবস্থা সরকার করছে। আমাদের সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে বাল্য বিবাহ আমি রোধ করব। বাল্য বিবাহর বিরুদ্ধে উনি বিভিন্নভাবে অভিযান চালিয়েছেন, কিন্তু শুধু অভিযান চালালেও হবে না, এখানে বাল্য বিবাহ যাতে কমে তার ব্যবস্থাও তৈরিভাবে করতে হবে। এই সভা দেওয়া হচ্ছে পড়াশোনার জন্য, গার্জিয়ান যারা আছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, মেয়েদেরকে কলেজে পাঠাও, স্কুলে পাঠাও। হ্যাঁ, আজকের দিনে চাকরি হচ্ছে। আজকের দিনে যে অবস্থা দাঁড়িয়েছে এখন, এক সময় আমরা যখন পড়াশোনা করতাম তখন মা বাবা বলতো পড়াশোনা করিয়ে কি লাভ হবে, পয়সা না দিলে তো চাকরি মিলবে না, মা বাবা বলতো। কিন্তু আজকের দিনে যে খেলা ছাড়ায়, যে দিনমজুর করে মা বাবা, সেও কনফিডেন্টলি বলতে পারে আমার ছেলে মেয়ে যদি ভালো পড়াশোনা করে তাহলে চাকরি পাবে। আজকে মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে, মেরিটের ভিত্তিতে চাকরি হচ্ছে। আজকে সবাই একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে যে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি, ভালো পরীক্ষা দিতে পারি, তাহলে আমার চাকরি হবে। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।